আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা সরকার অর্থী। মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হয়েছে। আজ রায় ঘোষণা করবেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। ২৪ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন। এর আগে গত বছর ৫ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টাও চালান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচে মারা যায় ৮ বছর বয়সী শিশুটি। মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয় আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম। শান্তি নেই তো। গলায় রশি দিদি তো শান্তি নেই তো। গলায় রশি দিদি দর্শক, এ বিষয়ে আরও জানাতে হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদ, রায়ের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? অর্থী মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য কিন্তু আজ মামলাটি কার্যতালিকায় রয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি সকাল 10:30 থেকে 11টা নাগাদ এ মামলার রায় ঘোষণা হতে পারে এবং এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির যে বিশেষ বেঞ্চ আছে সেই বেঞ্চেই কিন্তু রায় ঘোষণা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আদালত চত্বরে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে এবং এজলাসও প্রস্তুত রয়েছে। আমরা এ ধরনের তথ্য কিন্তু পেয়েছি। আপনাকে জানিয়ে রাখি যে এ মামলায় কিন্তু মোট 4 জনকে আসামি করা হচ্ছিল। এর মধ্যে প্রধান আসামি হিটু শেখকে কিন্তু মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত এবং 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মাত্র 13 কার্যদিবসে আলোচিত এ মামলাটির কিন্তু বিচার কাজ শেষ হয়েছিল বিচারিক আদালতে এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির অনুমোদনের জন্য কিন্তু হাইকোর্টে আপিল করতে হয়। সেই আপিলের প্রেক্ষাপটেই আজ কিন্তু রায় ঘোষণা হবে। রায়কে কেন্দ্র করে কিন্তু মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে যে এ ধরনের ঘটনা, এ ধরনের নৃশংসতম কাজ রুখতে আসামিদের সর্বোচ্চ সাজাই কিন্তু প্রত্যাশা করছেন অনেকেই। আমাদের সাথে কথা হয়েছে এবং আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান তিনিও এই মামলা প্রসঙ্গে কথা বলেছেন। একই সাথে জানিয়ে রাখি যে এই রায়কে ঘিরে কিন্তু আদালত চত্বরের যে অবস্থা, নিরাপত্তাও জোরদার রয়েছে। তো আমরা আশা করছি হয়তো পরবর্তী সংবাদে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আপনাকে জানাতে পারবো। আমরা অপেক্ষা করছি। আপাতত এই ছিল আমার কাছে এই রায় নিয়ে সবশেষ তথ্য। অর্থে ধন্যবাদ। 2017 সালে জীবন বাঁচাতে এদেশে আশ্রয় নিয়েছিল 7 লাখের বেশি রোহিঙ্গা। 2026 সাল এই পর্যন্ত দর্শক পূর্ণ হতে চলেছে। ইতোমধ্যে জনগোষ্ঠী ঠেকেছে 12 লাখে। বিশেষজ্ঞরা বলছেন, সময়ক্ষেপণ এভাবে চলতে থাকলে বাংলাদেশ পড়বে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। মিয়ানমারের সাথে যেসব দেশের ভূ রাজনৈতিক স্বার্থ আছে তা কাজে লাগিয়ে স্বার্থ উদ্ধার করাই হবে ঢাকার মূল লক্ষ্য। শাকিলা করিমের রিপোর্ট। সীমান্তের ওপারে আগুন, এপারে মানুষের স্রোত। 2017 সালের আগস্টে রাখাইন থেকে সন্তানকে বুকে চেপে হাতে যা পেয়েছে তাই নিয়ে সীমান্তে ছুটেছিল লাখো মানুষ। ভেবেছিল এ যাত্রা হয়তো সাময়িক। এরপর পেরিয়ে গেল 9টি বছর। বাংলাদেশেও সরকার আসে আবার সরকার যায়, আসে আশার বাণীও, কিন্তু রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। যেন ওনারা নিজের বাড়ির জায়গায়
শুধু ফেরত পাঠালেই সমাধান নয়, নিরাপত্তা, নাগরিকত্ব, বসতভিটা ও জীবিকার নিশ্চয়তা সবই প্রত্যাবাসনের অংশ। আর এখানেই বাংলাদেশের সামনে কূটনীতির কঠিন পরীক্ষা। যে সীমিত সংখ্যক যে সকল ভেরিফাইড রোহিঙ্গা আছে, সেইটা যদি জান্তা সরকার যেটা 3 লক্ষ নেয়ার জন্য তারা রাজি হয়েছে, এইটা যদি নেওয়া যায় তাহলে আমার ধারণা যে এক ধরনের উইন উইন সিচুয়েশন তৈরি হবে। আন্তর্জাতিক চাপ এবং অন্যান্য যে সকল কূটনৈতিক চাপ, তার মাধ্যমে বাকিদেরকেও নেওয়া যাবে। আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটিও জানে যে এই ধরনের রিপ্যাট্রিয়েশন না ঘটলে শুধুমাত্র যে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা না, সেটা ভারত মিয়ানমারের লং টার্ম অস্থিতিশীলতা এবং রিজিয়নাল অস্থিতিশীলতায় পরিণত হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 2017 সালের আগে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা ছিল প্রায় 40,000, আর বড় ঢলে 7 লাখ থেকে এখন দাঁড়ালো 12 লাখের বেশি। এখন প্রশ্ন, শুধু রোহিঙ্গারা ফিরে গেলে কার নিয়ন্ত্রণে এবং কোন অধিকার নিয়ে ফিরবে? আন্তর্জাতিক আদালত আছে, জাতিসংঘ আছে, বিভিন্ন আঞ্চলিক ফোরাম আছে, তাদের যে মানবাধিকার এবং নিরাপত্তা গ্যারান্টি যেটা, এটাও পরবর্তীতে যুক্ত করা যেতে পারে। কূটনীতির পুরনো পথ, ঢাকা নেপিডো দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আঞ্চলিক জোটগুলোকে জোর কূটনৈতিক চাপ অব্যাহত রাখা। চীনের যে বড় রকমের আধিপত্য মিয়ানমারের উপরে এবং সেই সাথে ভারতের যে ইন্টারেস্ট আছে মিয়ানমারে, সেই জায়গাতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট সেটা অনেকটাই প্রশমিত। বাংলাদেশের জন্য এটা থেকে একটা মাইলেজ নেওয়াটা খুব একটা অসুবিধা কিছু হবে। সুতরাং এটা বাংলাদেশের জন্য একটা খুব ভালো সুযোগ এবং এই সুযোগটাকে বাংলাদেশের পলিটিক্যাল লিডারশিপের খুব ভালো করে নেওয়া উচিত এবং নিয়ে একটা একেবারে যেটাকে বলা হয় যে সলিড লং টার্ম রিপ্যাট্রিয়েশন প্ল্যান। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। তা দ্রুত করা না গেলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা বিশ্লেষকদের। শাকিলা করিম, RTV, ঢাকা। দীর্ঘ 9 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব না হলেও নতুন করে এসেছে আরও 2 লাখ রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে বিপুল সংখ্যক এই ভিনদেশি জনগোষ্ঠীকে নিয়ে বাড়ছে উদ্বেগ। তারা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দেয় বাংলাদেশ। কিন্তু দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও একজন রোহিঙ্গাকেও তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো অনুপ্রবেশ করেছে আরও 2 লাখ রোহিঙ্গা শরণার্থী। তবে প্রশ্ন উঠেছে 2017 সালের সেই দেশের সেনাবাহিনীর নিধনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা কি কেবল 3,09,000? বাস্তব চিত্র বলছে অন্য কথা। UNHCR এর তথ্য অনুযায়ী বর্তমানে কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে প্রায় 12 লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসনের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় জনগোষ্ঠীর উপর। কক্সবাজারের যে বনভূমি ইতিমধ্যে রোহিঙ্গাদের কারণে একেবারে খুব বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ থেকে শুরু করে শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে। তবে নাগরিকত্ব সহ মিয়ানমারের পুরনো বসত ভিটেতে টেকসই ও মর্যাদাপূর্ণ নিরাপদ প্রত্যাবাসন চায় রোহিঙ্গারা। বর্মার সরকার আর কি কইছে, বেশি নির্যাতন করছে। ডুইলা বডুইলা স্টেক হোল্ডার যেন আছে, স্টেট এক্টার ইয়া নন স্টেট এক্টার যেন আছে, বেগুন লইয়ার এঙ্গেজ করা করিব। এঙ্গেজ করিবার আগে জরুরত বদি আনলে ব্যালেন্স অফ পাওয়ার তারা যদি এঙ্গেজ করার দুটি গিরা তোমার সলিউশন নয়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছে, প্রত্যাবাসনের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর। আমরা মনে করি আরাকানে শান্তি প্রতিষ্ঠা করা দরকার দ্রুত, এবং যে সকল রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত প্রায় 9 বছর ধরে, তাদেরকে তারা ফেরত নিয়ে যাবে। মানবিকতার চাদরে মোড়ানো আশ্রয়ের এই দীর্ঘ 9 বছর প্রমাণ করে কূটনীতির টেবিলে মিয়ানমারের সদিচ্ছার অভাব বাংলাদেশের জন্য এখন বিস্ফোরা। কঠোর পদক্ষেপ না নিলে নিরাপত্তা ঝুঁকি আর সামাজিক অস্থিরতায় হুমকিতে পড়বে দেশের সার্বভৌমত্ব। লিওন আজাদ, RTV। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন।
সাইফুর, রোহিঙ্গা ইস্যুতে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। হ্যাঁ, আজকে ৯ বছর রোহিঙ্গা আগমনের পূর্তি উপলক্ষে ক্যাম্পে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। তারা ক্যাম্পে মানববন্ধন করছে, সমাবেশ করছে এবং তারা দাবি তুলেছে তারা নিরাপদ এবং সম্পূর্ণ মুক্তভাবে তারা তাদের নিজ দেশে ফেরত যেতে চায়। তারা ৯ বছর প্রতি বছর যে দাবিটা করে আসছে ৯ বছরের পূর্তি উপলক্ষে সেই একই দাবি তারা করছে। তারা মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে জাতিসংঘ থেকে শুরু করে ইউএনএইচসিআর থেকে শুরু করে তাদের প্রতি দাবি জানাচ্ছি তারা মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে তারা আর এখানে ফেরত যেতে চায় এবং তারা প্রত্যাবাসনের জন্য এখনো দাবি জানাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৯টি বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাও সে দেশে ফেরত যায়নি। এখনো পর্যন্ত রোহিঙ্গার যে সেই প্রত্যাবাসনটা এখনো পর্যন্ত অনিশ্চিত, যে কারণে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে অর্থনৈতিক চাপ থেকে শুরু করে সামাজিক অবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে কক্সবাজার। বিশেষ করে শুধু ক্যাম্পের আশেপাশে নয়, কক্সবাজার জেলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা এবং কক্সবাজার যে শ্রমবাজার রয়েছে, কক্সবাজার যে দৈনন্দিন যে নিত্য পণ্য রয়েছে সবখানে রোহিঙ্গাদের দখল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে লোকাল যে শ্রমবাজার সেটা ধসে পড়েছে এক প্রকার বলা যায়। ইউনিসেফের তথ্য অনুযায়ী 12,02,000 রোহিঙ্গা এখন পর্যন্ত নিবন্ধিত থাকলেও 12,02,000 নিবন্ধিত হলেও 15 লাখ পর্যন্ত রোহিঙ্গা থাকতে পারে সেরকম বেসরকারিভাবে একটা হিসাব রয়েছে। তো প্রচন্ড চাপে রয়েছে দেশের মানুষ, এলাকার মানুষ, এটা হচ্ছে বাস্তবতা। তো এই হচ্ছে কক্সবাজার থেকে রোহিঙ্গা সংক্রান্ত আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। দেশব্যাপী তীব্র গ্যাস সংকট ও লোডশেডিং অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের চাপ কম থাকায় অধিকাংশ শিল্প কারখানা ও সিএনজি পাম্প কার্যত বন্ধ রয়েছে। কিছু পাম্পে সামান্য গ্যাস সরবরাহ থাকলেও শিল্প কারখানা, লরি ও পরিবহনগুলোতে গ্যাস দেয়ায় সাধারণ সিএনজি চালকদের আক্ষেপ হচ্ছে দীর্ঘ। এদিকে গ্যাস সংকটে থমকে গেছে শিল্পাঞ্চল টঙ্গী এলাকার কারখানাগুলোর উৎপাদন। অধিকাংশ কারখানা মালিক নিজেদের লোকসান কমাতে শ্রমিকদের সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। এতে বেকার হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। সারাদিন 3 ঘন্টা 4 ঘন্টা বয়ে থেকে গ্যাস ঢুকে মাত্র 200-250 টাকা। এইভাবে তো গাড়ি গুড়ি চালানো সম্ভব হচ্ছে না। সব জায়গায় কি অবস্থা, ব্যাগ জায়গায় তো কালিয়াকৈর ডিস্ট্রিক্টের মধ্যে লরি মরি লাগে তো গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না। গ্যাস তো সীমিত অপারে হালকা পাতলা কোনো চলা, একবার নিলে মনে করেন যে আর সারাদিন চলা যায় না, 2-3 বার লাগে। তীব্র গ্যাস সংকটে বন্ধ নেত্রকোনার একমাত্র সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। বিগত 1 মাস যাবৎ গ্যাসের সংকট চলায় ভোগান্তিতে রয়েছেন জেলার আবাসিক, বাণিজ্যিক মিলিয়ে 5,500 গ্রাহক। ব্যাহত হচ্ছে বাসা বাড়ির রান্না থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁর কার্যক্রম। সেই সাথে সিএনজি চালিত অটোরিকশা, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটেছে। নেত্রকোনা প্রতিনিধি এম মুখলেছুর রহমান খানের রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় 1 মাস ধরে তীব্র গ্যাস সংকটে নেত্রকোনার বাসিন্দারা। বাসাবাড়ির রান্না থেকে শুরু করে ব্যাহত হচ্ছে হোটেল রেস্তোরাঁর কার্যক্রম। প্রভাব পড়েছে জেলার গুরুত্বপূর্ণ সরকারি সেবাতেও। তাই দ্রুত এ সংকট নিরসনের দাবি জেলাবাসীর। পাম্পে আমাদের বিগত 1 মাস যাবৎ কোনো বেতন হচ্ছে না। আমাদের যেহেতু সেল নাই, বেতন হবে কোত্থেকে? শত শত সিএনজি আছে, মাইক্রো আছে, প্রাইভেট কার আছে, মানে অনেক কিছু আছে, যানবাহন পরিবহনের মধ্যে অনেক কিছু আছে। আমরা গ্যাসে লাগে গাড়ি চালাই পারি না। 200, 300, 400 টাকা বেতন নিয়ে বাড়ি যেতে হয়। এই অবস্থা তো আসছিল না, কারণ গ্যাসের সংকটের কারণে আমরা গাড়ি চালাতে পারছি না, খুব কষ্টে আছি। 3 দিন 4 দিন সপ্তাহ নিয়ে গেল আমরা গ্যাস পাই না, তখন আমরা কি করবাম? এলপিও নাই, এলপি আগে পাইতাম, এটাও নাই, এটাও বন্ধ। এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষ বলছে, গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে নিরলসভাবে চেষ্টা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নিরলস তারা চেষ্টা করে যাচ্ছেন সরবরাহ স্বাভাবিক করার জন্য। এলএনজি টার্মিনাল ছিল, সেটা আংশিক চালু করা হয়েছে। আশা করছি আজকালকের মধ্যে রান্নার মতো উপযোগী গ্যাস গ্রাহকবৃন্দে দ্বার প্রান্তে আমরা পৌঁছে দিতে পারবো। নেত্রকোনা পৌর শহরের 5,500 আবাসিক গ্রাহক ছাড়াও শহরে একটি সিএনজি স্টেশন ও 24টি বাণিজ্যিক সংযোগ রয়েছে তিতাসের। আবরার মাহি, RTV।
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে ঝিনাইদহে। গত 3.5 মাসে খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাই সহ শতাধিক অপরাধের ঘটনা ঘটেছে। দিনে দুপুরে চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ঝিনাইদহ থেকে শিপ্লুজামানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। প্রায় 20 লাখ মানুষের বসবাস ঝিনাইদহের 6টি উপজেলায়। একসময় চরমপন্থীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত সীমান্ত ঘেঁষা এ জেলায় নতুন করে বেড়েছে অপরাধ প্রবণতা। দিনে দুপুরে খুন, চুরি, ডাকাতি, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনায় দিশেহারা সাধারণ মানুষ। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। জেলা পুলিশের অপরাধ বিভাগের তথ্য মতে গত মে মাস থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত জেলায় 12টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া গত 3.5 মাসে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে 65টি। বিভিন্ন গ্রাম থেকে 10টি গরু চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ দিলেও জড়িতদের শনাক্ত করতে পারছে না বলে অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। আমাদের যে অবস্থা চলছে তাতে তো আমরা খুব সমস্যার ভিতরে আছি। সবকিছু দেখা যাচ্ছে যে এইভাবে খুন, রাহাজানি, এইভাবে ধর্ষণ, এই সমস্ত কিছু অনেক কিছু হয়ে যাচ্ছে। আমাদের কোনো নিরাপত্তা নেই, জামিন নিরাপত্তা নেই। তারপরে দেখা যাচ্ছে যে এই ওর মারতে, ওর ধরতে, এই করতে, এই সব করতে। আমরা যেটা চাই সেটা হচ্ছে না, কারণ দেশে আইন নেই। ঠিক আছে, আর প্রশাসন মনে করেন মানুষের কাছে দিচ্ছে। অপরাধীদের ধরতে পুলিশের ধীরগতির অভিযোগ থাকলেও জেলা পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি 20 লাখ মানুষের বিপরীতে মাত্র 1650 জন পুলিশ সদস্য নিয়ে কাজ করতে হচ্ছে। পাশাপাশি রয়েছে যানবাহনের সংকটও। আমাদের যানবাহনের সংকট রয়েছে। আমাদের জনবল যে পরিমাণ থাকা উচিত আমাদের গরিব দেশ সে তুলনায় নেই। তারপরেও যেটুকু জনবল আছে, আমার 34টা ক্যাম্প, 6টা থানা, আমরা সবাই মিলে, আমার ডিবি টিম, সাইবার টিম মিলে চেষ্টা করছি। প্রশাসনের এমন চরম নিষ্ক্রিয়তা আর কতকাল সহ্য করবে এ জেলার সাধারণ মানুষ? অপরাধীদের অভয়ারণ্য ভেঙে জনমনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দৃশ্যমান পদক্ষেপ চান ঝিনাইদহবাসী। লিওন আজাদ, RTV। রাজবাড়ীর মাঝপাড়ায় ট্রেনে কাটা পড়ে ট্রাক চালক নিহত হয়েছেন। সুনামগঞ্জ সিলেট সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন যাত্রী। সোমবার রাতে জেলার সদর উপজেলার জানিগাঁও গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। এদিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জের শিবালয়ে অটোরিকশা উল্টে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক সহ 3 জন আহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙনের ফলে বরিশালের বাবুগঞ্জের শত শত পরিবারের দিন কাটছে চরম আতঙ্কে। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও গাছপালা। এরই মধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। ভাঙন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়তে পারে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বরিশালের বাবুগঞ্জ সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া ও ছানি কেদারপুর গ্রাম। একদিকে সুগন্ধা নদীর তীব্র স্রোত, অন্যদিকে ভাঙনের ভয়াবহতা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি আর গাছপালা। স্থানীয়দের দাবি, গত 1 সপ্তাহেই নদী গিলে খেয়েছে প্রায় 50 ফুট এলাকা। ভাঙনের হুমকিতে আছে 380টি পরিবারের বসতবাড়ি, আবাদি জমি। এর মধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। ছানি কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মাদ্রাসা ও 2টি মসজিদও ভাঙনের মুখে আছে। এই মুহূর্তে আমাদের ছানি কেদারপুর খুবই ঝুঁকিপূর্ণ নদী ভাঙনে। 350 থেকে 400 পরিবার একদম বিলীন হয়ে যাবে যদি কিছুদিনের ভিতরেই আমাদের দিকে একটু খেয়াল না নেয়। এদিকে নদী ভাঙন রোধে উদ্যোগ নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা আশা করছি যে 950 কোটি টাকার একটা বরাদ্দ আমরা পাবো। একটা শুরু হলে আশা করি যে একটা সময়ে হয়তো তার মধ্যে ক্ষয়ক্ষতি কিছু আমাদের হয়ে যাবে, আমরা হয়তো পারবো না, আপাতত যতটুকু পারি। কিন্তু আশা করি বাবুগঞ্জ উপজেলা একসময় স্থায়ী নদী শাসনের মাধ্যমে এই নদী ভাঙনটা রোধ করতে পারবে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা না নিলে নদীগর্ভে বিলীন হতে পারে
আরও বসত বাড়ি, আবাদি জমি, ঝুঁকিতে পড়তে পারে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নাদিরা সুলতানা, RTV। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাড়তে শুরু করেছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় ব্যস্ততা বেড়েছে ইমিগ্রেশন এলাকায়। পাশাপাশি ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আদায়ও এসেছে গতিশীলতা। হিলি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় প্রতিদিন গড়ে 180 থেকে 200 যাত্রী পারাপার করছেন। এ সংখ্যা আগে ছিল 110 থেকে 120। যাত্রী সংখ্যা বাড়ায় ভ্রমণ কর ও আনুষঙ্গিক খাতের মাধ্যমে বেড়েছে সরকারের রাজস্ব আয়। এ ধারাকে ইতিবাচক হিসেবে দেখছেন ইমিগ্রেশন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় পরিবহন ব্যবসায়ীরাও। সার্বিক শৃঙ্খলায় সন্তুষ্ট যাত্রীরাও। ভারত থেকে পার হয়ে আসলাম, এখানে আমরা সেবা ভালোই পাইলাম। তখন আমাদের ভিসা পেতে অনেক পরিশ্রম হতো, বারবার ফিরে আসতে হতো, পয়সা করি খরচা হতো, কিন্তু এটা এখন তা হচ্ছে না। আগে ব্যবসা ছিলই না, এখন বর্তমানে একটু চলার মতন হয়েছে। দিন শেষে আমরা চাই আরো যেন যাত্রী বাড়ে। এট ফার্স্ট আমি এখন ইন্ডিয়াতে যাব, ইমিগ্রেশনে কোনো জাম নাই, কোনো ঝামেলা নাই, সুষ্ঠুভাবে যেতে পারতেছি। ইমিগ্রেশনও ভালো, আগে বসায় করা হতো, এখন দাঁড়িয়ে করে আরো সুবিধা হয়েছে। চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হয়রানি মুক্ত যাতায়াত নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বাধিক যাত্রীর সেবা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করতেছি, যাতে এই পোর্টে আসে মানুষ, সেইভাবে আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো যাত্রী বাড়বে আশা করি। 2025 সালের মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 14,446 জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত যাতায়াত করেছেন 16,682 জন। আবরার মাহি, RTV। সরকারের প্রতি 54% আর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি 66% মানুষ সন্তুষ্ট। বিএনপি সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে ডপলার ওপিনিয়ন রিসার্চ নামের একটি প্রতিষ্ঠানের অ্যাপ্রুভাল রেটিং সার্ভে 2026 শীর্ষক জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপে প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তার দায়িত্ব পালন করছেন। জরিপে অংশ নেওয়াদের মধ্যে 66.30% উত্তরদাতা বলেছেন প্রধানমন্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করছেন, আর সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে ইতিবাচক সায় দিয়েছেন 54.5% মানুষ। রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে এ জরিপে ফলাফল প্রকাশ করা হয়। এই জরিপের জন্য 2025 সালের সেপ্টেম্বরে ইনোভেশনের এক জরিপে অংশ নেওয়া 10,413 জনের সঙ্গে সম্প্রতি টেলিফোনে যোগাযোগ করেছে ডপলার। তাদের মধ্যে 3,443 জন এ জরিপে অংশ নিয়েছেন। এ নমুনায় 64 জেলার 489টি ওয়ার্ড ও গ্রামের প্রতিনিধিত্ব ছিল। জরিপে দেখা যায় অংশ নেওয়াদের 66.3% প্রাপ্তবয়স্ক নাগরিক প্রধানমন্ত্রীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিপরীতে 21.6% উত্তরদাতা তার কাজকে অসন্তোষজনক বলেছেন এবং 12.1% কোনো মন্তব্য করেননি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।